যে যারা তৌহিদ আফ্রিদির ক্যামেরার পিছনে ছিল তারাই জানে যে তৌহিদ আফ্রিদি কত বড় ক্যাডার ছিল। এখন কিন্তু দেখবেন যে আপনি একে একে সব থলের বিড়াল বের হয়ে আসছে। সে ক্যামেরার পিছনে যে এতটাই ভয়ঙ্কর, এমন স্বপন না, হাজারো স্বপনকে তৌহিদ আফ্রিদি উলঙ্গ করছিল। আরে ভাই, রাহি তো একটা কাজের কাজ করছে, তো বাপের বেটা। আপনারা ইতিমধ্যেই দেখেছেন তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার। এই বিষয়ে আমি আমার বন্ধুকে প্রশ্ন করতে চাই, দেখি আমার বন্ধু কি বলে। তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের বিষয়ে আপনি কিছু বলেন বা যতটুকু জানেন। ওই যে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে না, যে পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। তৌহিদ আফ্রিদির মানে লাইফটা পুরোটাই পাপ দিয়ে জর্জরিত। পাপে সে একদম শেষ হয়ে গেছে। ইভেন্ট আপনি দেখবেন যে কিন্তু পানির ট্যাঙ্কিতে লুকিয়ে পড়ছে, তাকে কিন্তু পানির ট্যাঙ্ক থেকে তাকে উদ্ধার করছে এবং তাকে গ্রেপ্তার করে হাজতে বাড়াইছে। তো আমি প্রথমে যারা বললাম যে পাপ কখনো বাপকে ছাড়ে না। সে ফেসিস্ট আওয়ামী লীগ থাকা অবস্থায় সে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছিল, সে ক্যামেরার সামনে দর্শকদেরকে বুঝতে দেয় নাই সে কত বড় ক্যাডার। সে ক্যামেরার সামনে এসে দান করতো, হ্যাঁ, মানুষের পাশে দাঁড়াইতো। সিলেটের বন্যায়, বিশেষ করে সিলেটের বন্যায় সে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করছে, মনে হচ্ছে যে আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতা বাড়াইছে। তৌহিদ আফ্রিদির মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে, সে ফেরেশতা তৌহিদ আফ্রিদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এমনটা। তো যাই হোক, সে ক্যামেরার সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতো, হ্যাঁ, যেটা মনে হয় দেশের মানুষ যে কেউ দেখলে বলবে যে না, একটা ভালো মানুষ, অন্তত ভালো মানুষ আছে আমাদের বাংলাদেশে। বাট সে ক্যামেরার পিছনে যে এতটাই ভয়ঙ্কর, যেটা দেখেছে যারা ছিল তৌহিদ আফ্রিদির সঙ্গে, যারা কাজ করেছে, তারাই জানে যে তৌহিদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর ক্যাডার ছিল। আপনি দেখেন স্বপন আহমেদের ব্যাপারটা আমি যদি বলি, ওই সময় স্বপন আহমেদের কি দোষ ছিল? একজন ব্যক্তি এসে দাবি করছে যে মাই টিভিটা তার বাবা, তৌহিদ আফ্রিদির বাবা, তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ব্ল্যাকমেল করে হোক বা যে কোনো পন্থায় হোক, মাই টিভিটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ওই মহিলা কথাগুলো বলছে, স্বপন আহমেদ তো খারাপ কিছু বলে নাই। স্বপন আহমেদ সেই বিষয়গুলো ডিসকাস করছে এবং ওই মহিলার বলা কথাগুলো সে বলছে। এখানে স্বপন আহমেদের কি দোষ ছিল? তৌহিদ আফ্রিদি সে সময় ডিবি হারুন, যার 3 ইঞ্চি খেতাব যার, সেই 3 ইঞ্চি হাউন আঙ্কেলকে এমনভাবে স্বপন আহমেদের পিছনে লাগিয়ে দিছে, স্বপন আহমেদের কেরিয়ারটা সে সময় একদম শেষ হয়ে যেত। ছেলেটা কিন্তু সে সময় অনেকটা এস্টাবলিশ হয়ে গেছিল, অনেকটাই নিজেকে বাংলাদেশের টপ কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে একজন তৈরি করে ফেলছে নিজেকে। সেই সময়টা কিন্তু এই আকারটা তৌহিদ আফ্রিদি স্বপন আহমেদকে দিয়েছে। ইভেন স্বপন আহমেদকে তৌহিদ আফ্রিদি বাধ্য করেছে লাইভে এসে কান্নাকাটি করে কান ধরে মাপ চাইতে। এর পিছনে অনেক ঘটনা ঘটে গেছে। তৌহিদ আফ্রিদিকে স্বপন আহমেদ ফোন দিয়ে বলছে যে ভাই, আমি তো খারাপ কিছু বলিনি এবং আমার দ্বারাই যদি আপনাদের ফ্যামিলি কোনো হ্যারেস হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যাচ্ছি, আপনি আমাকে পারলে জুতো দিয়ে মারেন, তবু আমাকে এই ধরনের মিথ্যা মামলা দিয়েন না। ডিবি হারুনকে কিন্তু সে লাগিয়ে দিছে, এইভাবে বলেছিল। তারপরও তৌহিদ আফ্রিদির এক কথা ছিল, তোর এত বড় সাহস, তুই আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলিস, তুই কতটুক চিনিস আমার? সে এতটা অপব্যবহার করেছিল ক্ষমতার। তো যাই হোক, তারপর সে ওই জায়গায় পাত্তা না পেয়ে তার সঙ্গে ওই সময় হৃদয়ের একটা ভালো সম্পর্ক ছিল, ফানি ভিডিও করতো হৃদয়ের সঙ্গে তার একটা ভালো ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল। তো সে সময় সে হৃদয়কে ব্যাপারটা খুলে বলে। হৃদয় কিন্তু আগে থেকেই ব্যাপারটা জানতো, তারপরও সে চুপচাপ ছিল, দেখি আমাকে স্বপন বলে কি না। তো পরবর্তীতে তৌহিদ আফ্রিদির কাছে আপনার কি জানি বলে, তৌহিদ আফ্রিদির কাছে স্বপন আহমেদ পাত্তা না পেয়ে হৃদয়কে নক করলো বিষয়টা নিয়ে, যে ভাই এই ব্যাপার, তৌহিদ আফ্রিদি তো আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দিচ্ছে, আমাকে প্রতারণার মামলা দিচ্ছে, আমাকে পর্নোগ্রাফির মামলা দিচ্ছে, প্লাস হচ্ছে আমাকে সাইবার ক্রাইমের একটা মামলা দিচ্ছে। এই 3টা মামলা যদি আমাকে এই আপনার হচ্ছে গিয়া তৌহিদ আফ্রিদি দেয়, তাহলে আমার কেরিয়ার শেষ, আমি একদম বরবাদ, রাস্তার ফকির হয়ে যাব। আমি যে 2 টাকা ইউটিউব থেকে ইনকাম করি সেটা তো পাবোই না, আমার পরিবার এই ইউটিউবের টাকার উপর ডিপেন্ডেন্ট ছিল যে আমি এই 2 টাকা ইনকাম করতেছি, এটাতে আমার পরিবার চলবে, তাহলে আমার পরিবার রাস্তায় বসে যাবে। ভাই, আপনি যেভাবে পারো বিষয়টা সমাধান করার চেষ্টা করো, আমি তোমার হাতে পায়ে ধরি, এইভাবে হৃদয়কে বলেছিল। পরবর্তীতে বিষয়টা হৃদয় শোনার পর হৃদয়ের মনটা একটু হলেও গলেছে। হ্যাঁ, পরবর্তীতে হৃদয় তৌহিদ আফ্রিদির সঙ্গে কথা বলেছে, হৃদয়ের সঙ্গে আবার তৌহিদ আফ্রিদির ভালো একটা সম্পর্ক ছিল। পরবর্তীতে তৌহিদ আফ্রিদির এই বিষয়টা হৃদয় মিটমাট করার চেষ্টা করেছে, ইভেন হৃদয় কিন্তু সেটা পেরেছে। তবে এখানে শর্ত ছিল, তাকে লাইভে এসে ক্ষমা চাইতে হবে,
তাকে কান ধরতে হবে, কান্নাকাটি করতে হবে এবং তাকে প্রতিশ্রুতি দিতে হবে যে নাসির উদ্দিন, নাসির না তৌহিদ আফ্রিদির বাবার নাম নাসির উদ্দিন, সাথী, তারপর হচ্ছে গিয়া তার মাই টিভি এবং তৌহিদ আফ্রিদি, এই তিনটাকে নিয়ে সে যেন ভুলক্রমে তার মুখ থেকে কোনো কথা না বের হয়। যদি সে এমন কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে সে ক্ষমা পাবে, যদি সে এই ধরনের কোনো প্রতিশ্রুতি না দেয় তাহলে তাকে আমি ক্ষমা করব না এবং তাকে আমি জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বো। একটা বার চিন্তা করে দেখেন সে আওয়ামী লীগ বলে কতটা ক্ষমতার অপব্যবহার করেছিল। একটা নির্দোষ ছেলেকে সে 3টা মামলার ভয় দেখিয়েছিল এবং মামলা সে প্রসেস করছিল। সে যদি শর্তে রাজি না হতো, আজকে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যদি আজকে এই বিষয়ের সমাধান হতো কালকে কিন্তু মামলা করে দিত, এরকম একটা সিচুয়েশন চলে গেছে। তো সে জায়গা থেকে হ্যাঁ, স্বপন আহমেদ কিন্তু ওই সময় আমরা দেখেছিলাম যে কান্নাকাটি করে ক্ষমা চাইছিল, যেভাবে হৃদয় বলেছিল, তৌহিদ আফ্রিদি হৃদয়কে বলেছিল সেভাবে কিন্তু হৃদয় স্বপনকে বলেছিল, স্বপন সেভাবেই কাজগুলো করেছিল। তো সেখান থেকে কিন্তু স্বপন বেঁচে যায়। শুধু এমন স্বপন না, হাজারো স্বপনকে তৌহিদ আফ্রিদি উলঙ্গ করছিল, হাজারো স্বপন। আপনার এই যে আছে না প্রত্যয় হিরণকে যে মিথ্যা মামলাটা দেওয়া হয়েছে, এই সে জাস্ট একটা অ্যাপসের প্রমোট করছে, বাট তাকে কিন্তু ওই অ্যাপসের মামলাটা দেওয়া হয়নি শেখ হাসিনার নাম বলে। তাকে কি মামলা দেওয়া হয়েছে? সাইবার ক্রাইমের একটা মামলা দেওয়া হয়েছে। তাহলে এখানে আবার এই মামলার মধ্যেও তৌহিদ আফ্রিদি জড়িত আছে। কিভাবে জানেন? প্রত্যয় হিরণের সঙ্গে তৌহিদ আফ্রিদি ওই সময় একটা ঝামেলা চলছিল। আচ্ছা, ওই সুযোগটা তৌহিদ আফ্রিদি কাজে লাগিয়ে হ্যাঁ সে কি করছে, প্রত্যয় হিরণকে ডিবি হারুনের দ্বারা গ্রেপ্তার করিয়েছে এবং প্রত্যয় হিরণকে জেল পর্যন্ত খাটিয়েছে। আরেকজন রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর, কি জানি নাম, সায়েম ভাই। হ্যাঁ, সায়েম কিন্তু অনেক সুন্দর কন্টেন্ট করে, সমসাময়িক ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে সে কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করে এবং তার কথা বলার মানে ধরনটাই অন্যরকম। সে সায়েমকেও কিন্তু এই তৌহিদ আফ্রিদি ছাড়ে নাই। ওই সায়েমও কিন্তু ওই মাই টিভির ওই বিষয় নিয়ে কথা বলছিল, বাট সে কিন্তু আগ বাড়িয়ে কোনো কথা বলে নাই। যেটা ওই মহিলা বলছিল সায়েম জাস্ট বিষয়গুলো বিশ্লেষণ করেছিল, বাট তৌহিদ আফ্রিদি তাকেও কিন্তু ছাড়ে নাই। যেভাবে আপনার স্বপন আহমেদ তো লাইভে ক্ষমা চাইছে, বাট সায়েমকে তৌহিদ আফ্রিদি কী করছে জানেন? সবার সামনে মানে উলঙ্গ, মানে যেটাকে বাংলা ভাষায় বলা হয়, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল। আরও অনেক তৌহিদ আফ্রিদির গুণের শেষ নেই, তার এত গুণ রয়েছে। হ্যাঁ, যদি তার গুণ না থাকে, তার আজকে এই করুণ অবস্থায় সারা দেশের মানুষ কি হাসে? সে যদি এত পরিমাণের ভালো মানুষ হয়ে থাকে, সারা বাংলাদেশের মানুষ কি তার গ্রেপ্তার হওয়ার পর মানে আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ, একটা মানুষ গ্রেপ্তার হওয়ার পর, কোন মানুষটার গ্রেপ্তার হওয়ার পর মানুষ আলহামদুলিল্লাহ বলে? যে মানুষটা মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার এবং যে মানুষটা মানুষের সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে, সেই মানুষটা যদি আইনের আওতা চলে যায়, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ বলে। এখন কিন্তু দেখবেন যে আপনি একে একে সব থলের বিড়াল বের হয়ে আসতেছে, এখন কিন্তু সবগুলো প্রকাশ্যে আসতেছে। এতদিন কিন্তু সবাই ভয়ে ছিল, কারণ ওই যে ফেসিস্টের ক্ষমতায় সে মানে ক্ষমতাবান ছিল, ডিবি হারুন ছিল। হ্যাঁ, ডিবি হারুন বিশেষ করে তার চাচ্চু, তার মাথার উপর ছাদ হয়েছিল। তো আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালীর সঙ্গে তার বাবার উঠা বসা ছিল। হ্যাঁ, এবং ইভেন্ট তারও ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু অনেকে অনেক কথা বলতে পারে নাই এবং ভয়ে ছিল, আতঙ্কে ছিল যে আজকে যদি আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে এই কথাটা বলি, কালকে তো আমাকে উঠাই নিয়ে যাবে, আমাকে গুম করে দেবে, এরকম একটা ভয় ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু সবাই কথা বলে নাই, কিন্তু কথা বলে নাই, এত তৌহিদ আফ্রিদি ক্রাইম করছে, তারপর সবাই চুপচাপ ছিল। এখন কিন্তু সবাই কথা বলতেছে, এখন সবার সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো সবাই লাইভে এসে ক্লিয়ার করতেছে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন যে দেশের মানুষ কতটা আতঙ্কে ছিল, বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা কতটা আতঙ্কে ছিল তৌহিদ আফ্রিদি। আরেকটা বিষয় আপনাকে আমি প্রশ্ন করতে চাই, তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের ব্যাপারে কিছু কিছু মানুষ দেখতেছি মায়াকান্নার ব্যাপারে মানে অনেকেই পোস্ট করতেছে। আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান মায়াকান্নার ব্যাপারে? আমি আপনাকে এর আগে যেটা বলছিলাম যে যারা তৌহিদ আফ্রিদির ক্যামেরার পিছনে ছিল তারাই জানে যে তৌহিদ আফ্রিদি কত বড় ক্যাডার ছিল। তৌহিদ আফ্রিদির জন্য মায়াকান্না দেখাচ্ছে। ওই যে ওনার ওয়াইফ গ্রেপ্তার হওয়ার সময় বলছিল যে আমার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, সে ওই বিষয়টা সবাই তুলে ধরতেছে এবং তারা ওই সিলেটের বিষয়গুলো তুলে ধরতেছে এবং সিলেটের সময় সে যে দান খয়রাত করেছিল, হ্যাঁ, সে তারা ওই পিকচারগুলো কেটে কেটে এনে পোস্ট করতেছে। তো আমি মনে করি যারা পোস্ট করতেছে তারা ফেসিস্ট, তারা আওয়ামী লীগের মানে নাম আওয়ামী লীগের ক্যাডার। এক একটা কোনো ভালো মানুষ তৌহিদ আফ্রিদির জন্য এই সময় মানে রাইট নাও এই মুহূর্তে মায়াকান্না দেখাতে পারে না। আর রাহির কথা বলতেছেন, রাহি কাজের কাজ করছে। অনেকেই বলতেছে যে বন্ধু যখন শত্রু, আরে ভাই রাহি তো একটা কাজের কাজ করছে, তো বাপের বেটা।
ও একটা দালালকে ধরিয়ে দিয়েছে, একটা অপরাধীকে ধরিয়ে দিয়েছে, একটা ফেসিস্টকে ধরিয়ে দিছে। রাহি জীবনে যত পাপ করছে আমি মনে করি তৌহিদ আফ্রিদির সঙ্গে ঘুরে রাহি যত পাপ করছে জীবনে তার সব পাপ নিমিষ হয়ে গেল। শয়তানের সাথে শয়তানি না করলে ভাই শয়তান সোজা হয় না, জি। গাদ্দারের সঙ্গে গাদ্দারি করতে হয়। তৌহিদ আফ্রিদি ছিল বড় গাদ্দার, তার সঙ্গে হালকা একটু গাদ্দারি করছে রাহি, এখানে তো দোষের কিছু নাই। আর আরেকটা বিষয় সেটা হলো যে তৌহিদ আফ্রিদির ব্যাপারটা আমরা বিশেষ করে টেনে আনতেছেন ওই সিলেটের বন্যার ব্যাপারে। আপনারা দেখবেন তৌহিদ আফ্রিদি যে পরিমাণে দান করছে তার থেকে অধিক পরিমাণে দান কিন্তু তাসরিফ খান করছে। তাসরিফ খানও কিন্তু ওই সময় ছিল, জি বাট তাসরিফ খান যে সময় ওই সময় যেভাবে পরিশ্রম করছে তৌহিদ আফ্রিদি কিন্তু ওই রকমভাবে পরিশ্রম করেনি। তাসরিফ খান আপনার হচ্ছে গিয়ে এমন কিছু কিছু জায়গায় ত্রাণ নিয়ে গেছিল, ওই জায়গায় তৌহিদ আফ্রিদি যায় নাই। সে কি করছে, মানে রাস্তা থেকে নেমে যে বাড়িগুলো রয়েছে যারা জলবন্দী ছিল তাদেরকে ত্রাণ দিয়ে 2-4টা ভিডিও করে চলে আসছে। বাট অপেনে এবং গোপনে তাসরিফ খান যে কাজগুলো করছে তার 3 ভাগের 1 ভাগ করেনি তৌহিদ আফ্রিদি। তাহলে তৌহিদ আফ্রিদি কিভাবে মানে দানবীর হয়ে গেল? ইভেন সে এই কাজগুলো করার পিছনেও তার যে নিজের অর্থ সে খরচ করছে এমনটাও কিন্তু না। আমরা দেখেছিলাম সে নিজের অর্থ খরচ করে এই দানগুলো করতেছে, বাট এই অর্থটা যোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার। ইভেন আওয়ামী লীগের বড় বড় দোসর যাদের সঙ্গে তার উঠবোস ছিল। তো আমি সেই জায়গা থেকে বলবো যে একজন ক্যাডারের হয়ে এভাবে মায়াকান্না দেখার কোনো মানেই হয় না। ও কি পরিমাণের ক্যাডার যদি আপনি জানতেন, ওর আশেপাশের লোকেদের কাছ থেকে একটু শুনে নেবেন। মানে যারা তৌহিদ আফ্রিদির ফাঁদে পা দিয়েছে, যারা তৌহিদ আফ্রিদির শিকার হয়েছে, শুধুমাত্র তারাই জানে যে তৌহিদ আফ্রিদি কি পরিমাণের ক্যাডার ছিল। ইভেন তৌহিদ আফ্রিদি এতটাই নষ্টা ছিল তার বাসায়, হ্যাঁ আমি জানি না তার মা বোন কতটা, তার মা বোন নাকি হাজি, হ্যাঁ ইভেন আমার কাছে এমনও বিষয় আমার কাছে আসছে, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদির বাসায় কন্টিনিউয়াসলি কিছু অভিনেত্রী যাওয়া আসা করতো এবং তৌহিদ আফ্রিদির সঙ্গে এক বেডে এক রুমে ঘুমাতো। ভাই রে ভাই, বিয়ের আগে এইসব করছে, তার ফ্যামিলি আবার রায় দিছে। তাহলে চিন্তা করে দেখেন সে কতটা ভালো। সে যদি একজন ভালো মানুষ হয়ে থাকে তাহলে বিয়ের আগে নায়িকারা ইভেন্ট অন্য বস্তির মেয়েরা তার বেডরুমে কি করে? অবশ্যই। যাই হোক, আপনারা যে বিষয়গুলো আমার বন্ধুর কাছ থেকে শুনলেন সবগুলোই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ঘটে যাওয়া ঘটনা।